তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি স্কুইড গেম সিজন 1 এর পার্ট 2। এটার পার্ট 1 আমরা অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি, যেটা লিংক আপনি ডেসক্রিপশন এবং আই বাটনে পেয়ে যাবেন। যদি এখন পর্যন্ত আপনি পার্ট 1 দেখে না থাকেন তাহলে দ্রুত গিয়ে সেটা আগে দেখে আসুন, কারণ নয়তো আপনি এই ভিডিওর কিছুই বুঝবেন না। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো আগের পার্টের শেষের দিকে আমরা দেখতে পেয়েছিলাম সাঙ্গু তার টিমকে বলেছিল কয়েকটা স্টেপ দ্রুত সামনের দিকে যাওয়ার জন্য। এটা শোনার পরে যদিও সবাই ভয় পেয়ে গিয়েছিল, তবে তার ওয়ার্ডার ফলো করে সবাই সামনের দিকে কয়েক স্টেপ চলে যায়। আর এখন আমরা দেখতে পারি তার এই প্ল্যানিং এর জন্যই অপোজিট টিম একটু ডিসব্যালেন্স হয়ে যায়, মানে তাদের ব্যালেন্স অনেকটা নষ্ট হয়ে যায়, যেই জন্য তারা একটু দুর্বল হয়ে যায়। আর সাঙ্গু আর তার টিম এই সুযোগের ইউজ করে সমস্ত শক্তি দিয়ে রশিটাকে তাদের দিকে টানা শুরু করে, আর এই জন্য তারা রশিটাকে তাদের দিকে নিয়েও আসতে সক্ষম হয়ে যায়। আর অপোজিট টিম সোজা নিচে পড়েই মারা যায়, মানে তারা এই গেমটা উইন করে ফেলে। এখন যখন সবাই এখান থেকে ব্যাক করছিল তখন আমরা দেখতে পারি দুইটা প্লেয়ার, একটা 240 আর একটা হচ্ছে 244, তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। কারণ 244 গডের কাছে দোয়া করছিল তাদের টিমের জন্য, যেটা কিনা 240 একেবারেই পছন্দ হয় না, কারণ তার মতে তারা জিততে পেরেছে সাংহু এবং সেই ওল্ড ম্যানের জন্য, আর নয়তোবা তারা কোনোভাবেই জিততে পারতো না। গড এখানে তাদের কোনো সাহায্যই করেনি। যাই হোক, এরপরে যখন তারা আবারও সবাই হলের মধ্যে ব্যাক করে তখন ডাকসু এই টিমটাকে দেখার পরে পুরোপুরি শক্ট হয়ে যায়, কারণ সে চিন্তা করেছিল তারা হচ্ছে সবচেয়ে দুর্বল টিম, সো তাদের মরাটাই হয়তো নিশ্চিত। তবে আসলে তারা কি করে জিতে গেল এই ব্যাপারটাই সে এখন পর্যন্ত বুঝতে পারছে না। আর তখন আমরা দেখতে পারি হানমিনও এখানে এসে তার সঙ্গে মজা নেওয়া শুরু করে। আর তখন এদিকে আমরা দেখতে পারি কিছু গার্ডদেরকে, যারা কিনা মৃত মানুষদের অর্গানগুলো বের করার কাজ করতো। আর এখানে যখন তারা একটা ডেড বডিকে পোড়ানোর জন্য ভেতরে পাঠিয়ে দেয় তখন এই ডেড বডিটা না পুড়ে সোজা নিচে চলে যায়, যেটা আমাদেরকে এই ব্যাপারটা দেখায় যে তারা আসলে ডেড বডিকে পুড়িয়ে ফেলার নাম করে নিচে নিয়ে সমস্ত ডেড বডির অর্গানগুলো বের করে ফেলে। এদিকে যখন সাঙ্গুর টিম বসে গল্প করছিল তখন রাতের বেলায় তাদের উপরে অ্যাটাক হওয়ার সম্ভাবনা তারা বুঝতে পারে। এই জন্য তারা প্ল্যানিং করে যে যাতে রাতের বেলায় তাদেরকে এসে কেউ মারতে না পারে, এই জন্য তারা রাতে একটা ব্যারিকেড দিয়ে দিবে, আর তারা দুইজন করে জেগে সারাটা রাত পাহারা দিবে। আর প্রথম পাহারা দেওয়ার জন্য আলী আর সাঙ্গু রাজি হয়ে যায়। আর এরপরে যখন তারা ব্যারিকেড বানিয়ে ফেলে তখন গেহুনের কাছে ডাকসু চলে আসে, আর ডাকসু এসে তাকে ভয় পাওয়ানো শুরু করে। তবে গেহুনও তাকে বলে দেয় যে তুমি হচ্ছে সবচেয়ে শক্তিশালী ফাইটার, সো হয়তোবা ফাইটের মধ্যে টাকার জন্য তোমার লোকজনই যদি তোমাকে মেরে ফেলে তাহলে ব্যাপারটা কেমন হতে পারে। আর এইটা শোনার পরে ডাকসু একটু টেনশনের মধ্যে পড়ে যায়, কারণ সেটা জানে যে অলরেডি তাকে একবার মারার ট্রাই করা হয়েছে, তাকে আবারও মারার ট্রাই করা হতে পারে। এই জন্য ডাকসু দ্রুত তার টিমের কাছে যায়, আর সে বলে যে আজকে রাতের বেলায় তারা কোনো অ্যাটাক করবে না, আজকে রাতের বেলায় তারা রেস্ট করবে। তাছাড়া ডাকসু এখানে ডাক্তারকে নিয়েও একটু টেনশনের মধ্যে ছিল, কারণ এখানে ডক্টর ছিল না, আর সে চিন্তা করছিল ডাক্তার না তার সাথে কোনো গেম আবার প্লে করে। এখন যখন রাতের বেলায় সাঙ্গু আর আলী বসে বসে পাহারা দিচ্ছিল তখন আলী তাকে কিছু খাবার জন্য দেয়। এটা হচ্ছে গিয়ে তার ধন্যবাদ বলার একটা ওয়ে, কারণ সাঙ্গু সবসময় তাকে সাহায্য করেছে। আর এর একটু পরেই সাঙ্গু গেহুনকে জাগিয়ে দেয়, আর তারা গিয়ে ঘুমিয়ে পড়ে। আর গেহুন আর সেই ওল্ড ম্যান মিলে চারপাশটাকে নজরদারি করা শুরু করে। এখানে আমরা দেখতে পারি গেহুন একটু চিন্তাভাবনার মধ্যে হারিয়ে যায়, আর তার স্বপ্নের মধ্যে সে দেখতে পারে কিছু মানুষকে মারছে। আর তখনই সেই বৃদ্ধ লোকটা তাকে ডাক দেয়, যেই জন্য গেহুন আবার হুশে চলে আসে। আর এখানে গেহুন এই বৃদ্ধ লোকটাকে সমস্ত ব্যাপারটা খুলে বলে। সে বলে যে আজ থেকে 10 বছর আগে সে একটা কার কোম্পানিতে জব করত, যেখানে কিনা হরতাল শুরু হয়ে গিয়েছিল, কারণ তাদেরকে কোনো নোটিশ দেয়া ছাড়াই জব থেকে বের করে দেওয়া হয়েছিল। এই জন্য সেখানে অনেক মারামারি কাটাকাটি হয়েছিল। আর এই সময়টাই ছিল সেই সময় যখন গেহুন বাবাও হতে চলেছিল, আর অ্যাজ এ রেজাল্ট পরবর্তীতে তার ওয়াইফ তাকে ছেড়ে দিয়ে চলেও গিয়েছিল। তবে যাই হোক, এখানে আমরা জানতে পারি যে সেই হরতালের মধ্যে একটা মানুষের মার্ডার হয়ে গিয়েছিল, যেই সমস্ত দায়ভার এমপ্লয়ীদের উপরে দেয়া হয়েছিল। তবে সেখান থেকে গেহুন কোনো রকমে তার জীবনটা নিয়ে পালিয়ে চলে এসেছিল, আর এরপর সে ড্রাইভারের কাজ করা শুরু করে দিয়েছিল। সেখান থেকে সে কিছু টাকা ইনকাম তো করে ফেলতো, তবে সে ফিনান্সিয়ালি কখনোই স্টেবল হতে পারেনি। তবে এই সমস্ত কথাগুলো যখন তারা বলছিল তখনই ওল্ডম্যানের শরীরটা খারাপ হয়ে যায়, যে জন্য গেহুন তাকে আবারও ঘুম পাড়িয়ে দেয়। আর এরপরে তার সাথে প্লেয়ার 067 উঠে নজরদারি করা শুরু করে, যে কিনা তার পানি দিয়েছিল ওল্ডম্যানের মাথায় পট্টি দেওয়ার জন্য। আর তখন এদিকে আমরা সেই ডক্টরকে দেখতে পারি, যে কিনা ডেড বডির মধ্য থেকে বিভিন্ন অর্গানগুলোকে বের করছিল। আর এখানে আমরা দেখতে পারি সেই গার্ডরাও দাঁড়িয়েছিল। এখানে গার্ডরা একটা প্লেয়ারকে নিয়ে মজা করা শুরু করে, কারণ এই প্লেয়ারের শরীরের মধ্যে একটাই কিডনি ছিল, তাছাড়া সে জীবিত হয়ে যাওয়ারও ট্রাই করছিল। আর এই প্লেয়ার নিজেকে বাঁচানোরও বারবার করে ট্রাই করে, তবে গার্ডরা জোর করে তাকে মেরে ফেলে। আর তখন এই ব্যাপারটা আমরা বুঝতে পারি যে এখানে গার্ডদের সঙ্গে সেই ডিটেকটিভও চলে এসেছিল। আর যখন ডিটেকটিভ সেই প্লেয়ারের নাম সম্পর্কে জিজ্ঞেস করে তখনই একটা গার্ডের তার উপরে সন্দেহ হয়ে যায়, এই জন্য সে তার মাস্কটাকে সরানোর জন্য বলে। তবে তখন আবার ডক্টর তাদের উপরে চিল্লাচিল্লি শুরু করে আর তাদের দুজনকে শান্ত হওয়ার জন্য বলে।
তবে এখানে নোট করার মতো একটা ব্যাপার হচ্ছে যে এখানে এমন একটা জায়গার মধ্যে তারা ছিল যেখানে সমস্ত জায়গার উপরে নজরদারি করা হচ্ছিল। এই নজরদারির মধ্যে থাকা সত্ত্বেও এমন কিছু মানুষ ছিল যারা মানুষের অর্গানগুলোকে সেল করছিল। আসলে ব্যাপারটা হচ্ছে তাদের সঙ্গে মিলিত কিছু লোক সিসি ক্যামেরাতেও কাজ করত। যখনই কিনা সিসি ক্যামেরাতে তাদের জায়গাটা দেখানো হতো তখন তাদের সঙ্গে লোকগুলো সিসি ক্যামেরা ক্লিয়ার করে দিত। মানে তারা সেখানে ছিল, এই ব্যাপারটা ক্যামেরাতে রেকর্ড হতো, তবে এটা স্ক্রিনে কখনোই আসতো না। মানে যখনই ক্যামেরা অর্গান বের করার ভিডিওগুলো করত তখন তারা অন্য কোনো ভিডিও প্লে করে দিত বা অন্য কোনো অ্যাঙ্গেল দেখিয়ে দিত, যাতে করে এই ব্যাপারটা সেই ব্ল্যাক মার্কসওয়ালা মানে ফ্রন্টম্যান অথবা তার ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখতে না পারে। যাই হোক, এখানে যখন ডিটেকটিভকে তার মাস্কটা খোলার কথা বলা হয়েছিল তখন সে মাস্ক না খুলে উল্টো তার গানটা বের করার ট্রাই করে। তবে তখন ডক্টর তাদের উপরে চিল্লাচিল্লি শুরু করে। সে বলে যে এত চিৎকার চেঁচামেচির মধ্যে আমি কোনোভাবেই অর্গান বের করতে পারবো না। এই জন্য তারা দুজন সেখানে শান্ত হয়ে যায়। আর এরপরে ডক্টর একটা অর্গান বের করে ফেলে আর এখানে একটা গার্ড সেটাকে একটা ব্যাগের মধ্যে ভরে সেটাকে ডেলিভার করার জন্য যাওয়া শুরু করে। আসলে এই কাজটা দেয়া হয়েছিল এখানে গার্ড নম্বর 28 এবং 29কে, আর 29 আর অন্য কেউ ছিল না, সেটা ছিল ডিটেকটিভ নিজেই। আসলে তাদের দুজনকে ভর্তি করা হয়েছিল ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফাঁকি দিয়ে শুধুমাত্র এই কাজগুলো করানোর জন্য। আর তারা সবাই মিলে এই অর্গানগুলোকে এক জায়গায় জমা করার পরে তারা প্ল্যানিং করেছিল একটা শিপের সাহায্যে সেগুলোকে অন্য একটা জায়গায় নিয়ে খুবই ভালো দামে এগুলোকে সেল করবে। আর এই সমস্ত টাকাগুলো কোনো ঊর্ধ্বতন কর্মকর্তারা পাবে না, এগুলো তাদের নিজেদের মধ্যেই ডিভাইড করে নেওয়া হবে। আর এরপরে ডিটেকটিভ আর সেই গার্ড মিলে একটা গোপন রাস্তা দিয়ে যাওয়া শুরু করে। আর এখানে সেই গার্ড ডিটেকটিভকে বলে যে এই রাস্তাটা হচ্ছে খুবই গোপন একটা রাস্তা আর এটা বানানো হয়েছে ভিআইপিদের জন্য। তবে যখন ডিটেকটিভ তাকে ভিআইপি সম্পর্কে জিজ্ঞেস করে যে এখান দিয়ে কোন ভিআইপিরা যায়, তখন আর সে তেমন কোনো অ্যান্সার দেয় না। তবে এখানে আমরা এই ব্যাপারটা জেনে যাই যে যখন কোনো ভিআইপি খেলে এই রাস্তা দিয়ে বেরিয়ে চলে যায় তখন এই রাস্তাটাকে পুরোপুরি ডিস্ট্রয় করে দেওয়া হয়, যাতে করে এদিক দিয়ে কোনো প্রমাণ পাওয়া না যায়। আর এদিকে অর্গানগুলো বের করার পরে ডক্টর গার্ডদেরকে জিজ্ঞেস করে পরবর্তী গেমটা কি হবে। তবে গার্ডরা তাকে সরাসরি বলে দেয় যে এখনো ফ্রন্টম্যান তাদেরকে কোনো ইনফরমেশন দেয়নি। আর এটার জন্য ডক্টর প্রচণ্ড রাগ হয়ে যায় আর সে এখানে একটা গার্ডের উপরে আক্রমণও করে দেয় আর তাকে সে সেখানে মেরেও ফেলে। এরপর সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে, কিন্তু অন্য গার্ডরা তাকে ফলো করা শুরু করে। আর তখন এদিকে আমরা দেখতে পারি ডিটেকটিভ সেই মাস্কম্যানকে গান পয়েন্টে নিয়ে জিজ্ঞেস করে যে তোমরা যেই একটা কিডনিওয়ালা লোকের সম্পর্কে কথাবার্তা বলছিলে সেটা ছিল আসলে আমার ভাই। তবে সেই লোকটা বলে যে না, এটা কোনোভাবেই সম্ভব ছিল না, কারণ সে কোনো ছেলে ছিল না, সে ছিল একটা মেয়ে যার সাথে তারা সেক্সুয়াল অ্যাসল্টও করেছিল। এরপরে এই মার্কসম্যান তাকে ছেড়ে দেওয়ার জন্য বলে আর তার কাছে জীবনের ভিক্ষা চাওয়া শুরু করে। তবে ডিটেকটিভ কোনোভাবেই কোনো রিস্ক নিতে চায় না, এই জন্য সে তাকে শ্যুট করে সেখানেই মেরে ফেলে। এদিকে ডক্টর দৌড়াতে দৌড়াতে প্লেগ্রাউন্ডে চলে আসে আর তার পেছনে পেছনে একটা মার্কসম্যানও চলে আসে, যে কিনা তাকে কথার জালে ফাঁসিয়ে যখনই মারতে যাচ্ছিল তখনই এখানে ফ্রন্টম্যান আরও কিছু গার্ডদের নিয়ে চলে আসে। এখানে ফরম্যানটাকে ক্লিয়ার করে এই ব্যাপারটা বলে দেয় যে তোমরা সেই ডেড বডি বা ডেড বডির অর্গান নিয়ে কি করো তাতে আমার কিছু যায় আসে না। তবে এখানে একটা নিয়ম আছে যেটাকে সবার পালন করতে হয়, সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা প্লেয়ারকে ফেয়ার প্লে করার সুযোগ দিতে হবে, কারণ বাস্তব দুনিয়াতে ধনী গরিব উঁচু নিচু অনেক ব্যবধান আছে, কিন্তু এখানে কোনো ব্যবধান নেই। এখানে সবাই সমান এবং সবাই একসাথে একই রকম করে খেলবে। আর সেই গার্ডকে ব্লেম করে বলে যে তুমি এই সিস্টেমটাকে নষ্ট করার ট্রাই করেছো। এতটুকু বলেই সে তাকে শ্যুট করে মেরে ফেলে। আর অন্য যেই গার্ডরা তার সঙ্গে ছিল তারা ডক্টরকে শ্যুট করে সেখানে মেরে ফেলে, কারণ ডক্টরও তাদের সঙ্গে জড়িত ছিল। আসলে এখানে এই ব্যাপারটা আমরা জানতে পারি যে এই অর্গানগুলো যে সেল করা হচ্ছিল এই ব্যাপারে ফ্রন্টম্যান তেমন কিছুই জানতো না। তবে যখনই সেই ব্যাপারটা জেনে গেছে যে অর্গানগুলোর জন্য গেমের নিয়ম নষ্ট হচ্ছে, মানে গেমে ফেয়ার প্লে হচ্ছে না, তখন সে অ্যাকশন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আর সে এসে তাদের দুজনকেই শেষ করে দিয়েছে। আর এটা দেখার পরে অবভিয়াসলি তাদের সঙ্গে যারা মিলিত ছিল তারা সবাই চুপ হয়ে যাবে, কারণ কেউই তো আর মরতে চায় না। আর এদিকে আমরা দেখতে পারি সেই ডিটেকটিভ গোপন রাস্তা দিয়ে সোজা চলে আসে ফ্রন্টম্যানের রুমের মধ্যে আর এখানে তার রুমের ড্রয়ার চেক করা শুরু করে। তবে তখন সেই সিক্রেট রাস্তার সামনে ফ্রন্টম্যানও সেই লাশটা পেয়ে যায়, মানে ডিটেকটিভ যাকে শ্যুট করে মেরেছিল, মানে এমপ্লয়ি নাম্বার 28। এই জন্য সে বুঝতে পারে যে এখনও তাদের মধ্যে কেউ ঘাপটি মেরে বসে আছে যে কিনা গেমটাকে নষ্ট করতে চায়। এই জন্য সে তাকে খোঁজার কাজ শুরু করে দেয়। এই জন্য ফ্রন্টম্যান দ্রুত গিয়ে সমস্ত ক্যামেরাগুলো চেক করা শুরু করে আর প্লেয়ারদের হলের মধ্যেও গিয়ে সমস্ত জায়গায় চেক করা শুরু করে। আর এদিকে আমরা দেখতে পারি ডিটেকটিভ অনেক খোঁজার পরে ফাইনালি তার ভাইয়ের নামটা পেয়ে যায় আর সে সেই ফর্মটাও পেয়ে যায় যেটা সে সিগনেচার করেছিল। আসলে তার ভাই 2015 সালেই উইন করেছিল। এরপরে আমরা দেখতে পারি সমস্ত প্লেয়ারদেরকে পরের গেমের জন্য রেডি করে ফেলা হয় আর অন্যদিকে ডিটেকটিভ এখনও ফ্রন্টম্যানের রুমের মধ্যে তদন্ত করছিল। তবে যখন এখানে ফ্রন্টম্যান চলে আসে তখন সে একটা সাইডে লুকিয়ে পড়ে। আমরা দেখতে পারি এখানে একটা কল আসে আর যখনই ফ্রন্টম্যান কলটা রিসিভ করে তখন সে বলে যে গেমটা সময় মতোই শুরু হতে যাচ্ছে। তবে তার ভয়েসের মাধ্যমে আমরা এই ব্যাপারটা বুঝতে পারি যে ফ্রন্টম্যান নিজেও একটু ভয়ের মধ্যে আছে। এতে করে এই ব্যাপারটা আমরা ক্লিয়ার হয়ে যাই
যে আসলে ফ্রন্টম্যান এখানের কোনো বস না, সে হচ্ছে সবার মতো একজন কর্মচারী, আসল বস আসলে অন্য কেউই। এরপরে যখন সমস্ত প্লেয়াররা প্লেগ্রাউন্ডে চলে আসে তখন এখানে তারা সেই গার্ড আর ডক্টরের লাশটাকে ঝুলন্ত অবস্থায় পেয়ে যায়। এটা দেখার পরে ডাক্সুর মনটা একটু খারাপ হয়ে যায়, কারণ এই ডক্টরের মাধ্যমে সে গেমের ইনফরমেশন আগেই পেয়ে যেত। আর তখন মিনহু এসে তাকে নিয়ে আবারও মজা করা শুরু করে। এরপরে পরবর্তী গেমের জন্য প্রত্যেককে একটা করে পার্টনার চুজ করতে বলা হয়। গেহুন চলে যায় সানহুর কাছে, তবে সানহু অলরেডি আলীকে চুজ করে নিয়েছে। এই জন্য অনেক খোঁজাখুঁজির পরে ফাইনালি গেহুন দেখতে পারে বিদ্যই ফাঁকা আছে। এই জন্য সে বিদ্যকে কোনোভাবে একা ছাড়তে চায় না, এই জন্য সে তার সঙ্গেই টিম আপ করে নেয়। যদিও বৃদ্ধ লোকটা বারবার করে তাকে ডিসকারেজ করছিল তাকে টিমে নেওয়ার জন্য, কারণ একটা বৃদ্ধ লোক আর কি করতে পারবে। তবে গেহুন তাকে এটা ক্লিয়ার করে বলে দেয় যে সে ওল্ডম্যানকে একা ছাড়তে পারে না, মানে সে তাকে একা ছাড়বে না। তবে এরপরে আমরা দেখতে পারি টিম হয়ে যাওয়ার পরেও মিনহু একাই রয়ে যায়, মানে কেউই তাকে টিমে নিতে চায় না। আর এই জন্য তার মাথা প্রচন্ড গরম হয়ে যায়, সে সবাইকে গালাগালি করা শুরু করে। আর এগুলো দেখার পরে ডাক্সও অনেক বেশি হ্যাপি হয়ে যায়, কারণ সে এটা খুব ভালো করেই জানতো যে যদি মিনহু একাই রয়ে যায় তাহলে সে এলিমিনেট হয়ে যাবে আর তাকে শুট করে মেরে ফেলা হবে। এরপর আমরা দেখতে পারি পরের গেমের জন্য সেট আপ করা হয়, আর এই সেট আপটা দেখতে কিছুটা টাউনের মতো ছিল, আর এই গেমটার নাম ছিল খানবো। আর তখন আমরা দেখতে পারি ওল্ডম্যান গেহুনকে বলে যে খানবো হচ্ছে গিয়ে সেই ফ্রেন্ড, মানে সেই সবচেয়ে ভালো ফ্রেন্ড যে কিনা কখনোই অন্য ফ্রেন্ডকে ধোকা দেয় না, আর তার সমস্ত সিক্রেট সে সেই ফ্রেন্ডের সাথে শেয়ার করে। এরপর সে বলে যে আমরা দুজনেই হচ্ছে খানবো, আর এরপর সে তার কাছ থেকে পিঙ্কি প্রমিসও নিয়ে নেয়। এরপরে যখন গেম শুরু হয়ে যায় তখন তারা সবাই পুরোপুরি শকড হয়ে যায়, কারণ তাদের গেম খেলতে হতো তার পার্টনারের সঙ্গেই, আর এই পার্টনারদের মধ্যেই যে হেরে যেত তাকে মেরে ফেলা হবে। আসলে এখানে পার্টনার চুজ করার সময় তারা সবাই সবচেয়ে স্ট্রংগেস্ট প্লেয়ার বা যার সাথে খুব ভালো বন্ডিং ছিল তাকেই চুজ করেছিল, কিন্তু এখন যখন তারা এটা শুনতে পারে তখন তারা সবাই পুরোপুরি শকড হয়ে যায়। তো এরপরে গেমটাকে শুরু করে দেয়া হয়, আর তাদের সবাইকে মার্বেল দেয়া হয়। এখানে তাদের সবাইকে 10টা করে মার্বেল দেয়া হয়, আর গেমের নিয়ম ছিল যে একটা প্লেয়ার অন্য প্লেয়ারের সমস্ত মার্বেলগুলো নিয়ে নিবে। এখানে সময় ছিল মাত্র 30 মিনিট, আর যেই কোনো গেমের মাধ্যমেই তারা মার্বেলটাকে নিতে পারবে। যে সমস্ত মার্বেলগুলো পেয়ে যাবে সে হয়ে যাবে উইনার, আর যে সমস্ত মার্বেলগুলো হারিয়ে ফেলবে সে হয়ে যাবে লুজার, মানে সে এলিমিনেট হয়ে যাবে। তাছাড়া এই সমস্ত গেমগুলো তাদেরকে মার্বেল গেমই খেলতে হবে, মানে মার্বেলের ইউজ করেই খেলতে হবে। এরপরে গেহুন গিয়ে ওল্ডম্যানের সাথে মার্বেল খেলা ট্রাই করে, তবে যেহেতু ওল্ডম্যানের ডিমেনশিয়া ছিল এই জন্য ওল্ডম্যান সমস্ত ব্যাপারগুলো ভুলে যায়। তবে গেহুন অনেক কষ্টে তাকে গেম খেলার জন্য রাজি করায়, আর এরপর তারা দুজন গেম খেলা শুরু করে। তবে এখানে যেহেতু গেহুনের ভাগ্য প্রচন্ড খারাপ ছিল এই জন্য সে একটার পর একটা গেম হেরেই যায়, মানে সে 9টা মার্বেলই হারিয়ে ফেলে। লাস্টে তার কাছে শুধুমাত্র একটা মার্বেলই ছিল। এদিকে সানহুও বারবার করে আলীর সাথে হেরে যাচ্ছিল, এই জন্য পরবর্তীতে যখন সানহু আলীকে তাকে জিতিয়ে দেওয়ার জন্য বলে তখন আলী কোনোভাবেই রাজি হচ্ছিল না, কারণ আলীরও তো একটা ফ্যামিলি ছিল। তবে তখন সানহু একটু বুদ্ধি খাটিয়ে তাকে বলে যে যদি আমরা এমন করে খেলি তাহলে আমরা কোনোভাবে জিততে পারবো না, আমার কাছে একটা প্ল্যান আছে, যেই প্ল্যানে আমরা দুইজনই উইন করতে পারবো। আসলে যদি আমাদের কাছে সমান সমান মার্বেল থাকে তাহলে আমাদেরকে অন্য প্লেয়ারের সাথে খেলতে দেয়া হবে, আমরা অন্য টিমের দুর্বল প্লেয়ারদের সাথে গিয়ে প্লে করি যাতে করে তাদের থেকে মার্বেল এনে আমরা উইন করতে পারি। যদিও এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে আলী তেমন কিছুই বুঝতে পারে না, তবে সে তার কথায় রাজি হয়ে যায়, আর তারা দুজন গিয়ে প্লেয়ার খোঁজা শুরু করে। আর এখানে নিয়ম ছিল তাদেরকে এই জায়গায় গেম শেষ হওয়ার মাত্র 3 মিনিট আগেই আসতে হবে। আর এদিকে আমরা দেখতে পারি ডাকসুও তার অপোনেন্টের সাথে বারবার করে হেরে যাচ্ছিল, তবে একটা পর্যায়ে গিয়ে সে গেমটাকে চেঞ্জ করে ফেলে, যেই জন্য সে তার গেমটা উইন করে ফেলে। তবে এদিকে আমরা দেখতে পারি দুইটা মেয়ে, প্লেয়ার 067 এবং প্লেয়ার 240 কোনোভাবেই কোনো গেম খেলছিল না। তবে প্লেয়ার 240 বলে যে একেবারে শেষ মুহূর্তে আমরা ডিসাইড করে ফেলবো যে আমাদের মধ্যে কে উইনার আর কে লুজার। এখানে প্লেয়ার 240 বলে যে এখনো আমাদের হাতে অনেক সময় বাকি, তো সময়গুলোকে পাস করার জন্য কেননা আমরা একে অন্যের সিক্রেট অন্যের সাথে শেয়ার করি, কারণ এখানে তো আমাদের একজনকে মরতেই হবে, সো আমরা মরে গেলে তো আর কোনোভাবেই সিক্রেট শেয়ার করতে পারবো না। এখানে প্লেয়ার 067 প্রথমেই বলে যে সে হচ্ছে নর্থ কোরিয়া থেকে, আর তার বাবাকে নর্থ কোরিয়াতে মেরে ফেলা হয়েছে। সে আর তার ভাই কোনো রকমে সেখান থেকে পালিয়ে আসলেও তার মাকে সেখানে বন্দি করে ফেলা হয়েছে। এখন সে যেই কোনো মূল্যে তার মাকে সেভ করতে চায়, আর তার ভাইকেও অরফানেজ থেকে বের করে একটা ভালো লাইফ দিতে চায়। এখানে প্লেয়ার 240 বলে যে যখন সে ছোট একটা বাচ্চা ছিল তখন তার চোখের সামনে তার বাবা তার মাকে মেরে ফেলেছিল, তবে একটু বড় হয়ে সে নিজেই তার বাবাকে শেষ করে দিয়েছিল, যে জন্য তাকে জেলে থাকতে হয়েছিল, আর জেল থেকে বেরিয়েই সে এখানে চলে এসেছে। আর এখানে আমরা তাদের দুজনের নামও জানতে পারি, যেখানে প্লেয়ার 06 এর নাম ছিল সেভিওক আর 240 নাম ছিল জিয়ন। এখন নিজেদের মধ্যে দুঃখগুলো শেয়ার করতে করতে গেম একেবারে শেষ সময় চলে আসে। আমরা দেখতে পারি গেহনের কাছে শুধুমাত্র একটাই মার্বেল ছিল, আর সে বারবার করে ওল্ডম্যানের কাছে হেরেই যাচ্ছিল। তবে এরপরে ডিমেনশিয়ার জন্য এই ওল্ডম্যান বারবার করে ভুলে যাওয়া শুরু করে, এই জন্য গেহন না চাইতেও এটার সুযোগ নিয়ে ওল্ডম্যানের সাথে জেতা শুরু করে। এদিকে সাঙ্গো আলীকে অন্য প্লেয়ারদের কাছে পাঠিয়ে দেয়, তবে যাওয়ার আগে প্রচণ্ড চালাকি করে সে তার ব্যাগের মধ্যে পাথর ভরে
আসল মার্বেলের সঙ্গে রিপ্লেস করে দেয়। আর যখন আলী সেই পাথর নিয়ে অন্য প্লেয়ার কাছে চলে যায় তখন সাংহু তার সেই নিজের ব্যাগটা বের করে যেটার মধ্যে এখন সমস্ত মার্বেল ছিল। আর এরপরে এই ব্যাগটা সে গার্ডদের কাছে দিয়ে সেই গেমটাকে উইন করে ফেলে। কারণ এখানে গেমের নিয়মটাই ছিল এটা যে কাউকে না মেরেই তার থেকে মার্বেলগুলো নিতে হবে। আর এদিকে গেমের একেবারে শেষ মুহূর্তে ওল্ডম্যান আবারও ডিমেনশিয়ার জন্য সমস্ত কিছু ভুলে যাওয়া শুরু করে আর সে এদিক সেদিক দৌড়াদৌড়ি করা শুরু করে। সে কোনোভাবেই গেম খেলতে রাজি হচ্ছিল না। আমরা দেখতে পারি একটা ঘরের সামনে গিয়ে সে চিৎকার করে বলা শুরু করে যে এইটা একটা সময় তারই ঘর ছিল, সে তার ওয়াইফ আর ছেলেকে নিয়ে এখানেই বাস করত। তবে যখন গেহুন গিয়ে তার কাছে বারবার করে রিকোয়েস্ট করা শুরু করে গেমটা খেলার জন্য, তখন সে বলে যে হ্যাঁ আমি গেমটা খেলবো, তবে এর বদলে তোমার কাছে যতগুলো মার্বেল আছে সবগুলো বাজিতে রাখতে হবে। তবে গেহুন এটার জন্য কোনোভাবেই রাজি হয় না। আর তখন ওলম্যান তাকে বলে যে তুমিও তো ভালো কোনো কাজ করনি, তুমি যে আমার রোগের সুযোগ নিয়ে আমার থেকে মার্বেলগুলো নিয়েছো, মানে তুমি যে চিটারি করেছো, এই ব্যাপারটা আমি খুব ভালো করেই জানি। তবে তবুও এই বৃদ্ধ তাকে তেমন কিছুই বলে না আর তার শেষ মার্বেলটা সে তার কাছে দিয়ে দেয়। আর সে তাকে বলে দেয় যে আমরা দুজনই হচ্ছে খানবো। এরপর সে গেহুনকে হাক করে প্রচণ্ড ইমোশনাল হয়ে যায়। আমরা দেখতে পারি গেহুনেও প্রচণ্ড ইমোশনাল হয়ে যায়। তবে একেবারে শেষ মুহূর্তে বৃদ্ধর তার আসল নামটা মনে আসে, যেটা ছিল এলাম। আর আমরা দেখতে পারি গেহুন তার থেকে শেষ মার্বেলটা নিয়ে প্রচণ্ড আপসেট হয়ে কান্না করতে করতে সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর আমরা দেখতে পারি একটা গার্ড এই বৃদ্ধকে গান পয়েন্টেও করে নিয়েছিল। আর এদিকে যখন আলী 3 মিনিট আগে সাঙ্গুর কাছে ব্যাক করে তখন গার্ডরা তাকে শ্যুট করার জন্য ফুললি রেডি হয়েছিল। এটা দেখার পরে আলী ক্লিয়ারলি বুঝতে পারে যে সাঙ্গু আসলে তাকে ধোকা দিয়েছে, এই জন্য সে প্রচণ্ড আপসেটও হয়ে যায়। তবে তখন গার্ডরা তাকে শ্যুট করে মেরে ফেলে। আর আমরা দেখতে পারি চারপাশে অনেককেই শ্যুট করে মেরে ফেলা হচ্ছিল। আর তখন এদিকে আমরা দেখতে পারি সেবিয়কের কাছে জিয়ং ইচ্ছা করে হেরে যায় আর তাকে তার সমস্ত মার্বেলগুলো দিয়ে দেয়। আর যখন সেবিয়ক তাকে এটার কারণ জিজ্ঞেস করে তখন জিয়ং তাকে বলে যে আমার কাছে জীবিত থাকার মতো কোনো কারণই নেই, তোমার কাছে তোমার মা আছে, তোমার ভাই আছে, সো তুমি চাইলেই এখন তাদেরকে একটা ভালো লাইফ দিতে পারবে। এই জন্য সেবিয়ক প্রচণ্ড আপসেট হয়ে কান্না করতে করতে সেখান থেকে বেরিয়ে চলে যায় আর গার্ড জিওকে শ্যুট করে সেখানে এলিমিনেট করে দেয়। এরপর গেমের পরে যারা জীবিত ছিল যখন তারা সবাই আবারও হলরুমে ব্যাক করে তখন তারা এখানে মিনহুকে দেখার পরে সবাই পুরোপুরি শকড হয়ে যায়। কারণ তারা এটা বুঝতেই পারছিল না যে মিনহুকে তো কেউই টিমের মধ্যে নেয়নি, তাহলে সে এলিমিনেট না হয়ে বেঁচে কি করে গেল। আর তখন মিনু হাসতে হাসতে তাদের সবাইকে অ্যান্সার দিয়ে বলে যে আসলে এইটাও ছিল গেমের একটা নিয়ম যে যদি কেউ একা রয়ে যায়, মানে যদি কাউকে কেউ টিমের মধ্যে নিতে না চায় তাহলে সে এলিমিনেট হবে না, বরং তাকে সেই গেমটাই খেলা লাগবে না। আর তখন এদিকে আমরা দেখতে পারি ফ্রন্টম্যানের কাছে একটা টেলিফোন আসে আর যখন সে টেলিফোনটা পিক করে তখন তাকে বলা হয় একজন ভিআইপি আসছে। আর এরপরে যখনই সে ফোনটা রেখে তার গানটা বের করে তখন সে দরজার সামনে গিয়ে বলে যে এটা আমি খুব ভালো করেই জানি এখানে কেউ একজন আছে, কিন্তু কোয়েশ্চেন হচ্ছে ফ্রন্টম্যান এই ব্যাপারটা কি করে জানতে পারলো। আসলে ডিটেকটিভ তার টেলিফোনটাকে উল্টো ডিরেকশনে রেখে দিয়েছিল, এই জন্যই সেই ব্যাপারটা ধরে ফেলেছে। এরপরে যখন সে ডিটেকটিভকে তার রুমের মধ্যে খোঁজা শুরু করে তখন একটা পর্যায়ে সে তাকে পেয়েও যায়। আর যখনই সে তাকে ধরতে যাচ্ছিল তখনই তার কাছে একটা কল চলে আসে আর তাকে বলা হয় যে সমুদ্রের পাড়ে একটা লাশ পাওয়া গেছে, যেটা কিনা একজন পুলিশ অফিসারের। আর যখনই ডিটেকটিভ সেখানে লাশটাকে চেক করতে যায় তখন আমরা দেখতে পারি এটা হচ্ছে গিয়ে সেই লাশটা যাকে কিনা ডিটেকটিভ মেরে পানির মধ্যে ফেলে দিয়েছিল। আসলে ফ্রন্টম্যানও এই লাশটাকে চিনতে পারে না, এই জন্য তার মনে হয় এইটা হয়তোবা কোনো পুলিশ অফিসারই হতে পারে। এই জন্য যখনই সে আবারও রুমের মধ্যে ব্যাক করে তখনই তার কাছে একটা ভয়েস মেসেজ চলে আসে। এখানে তাকে বলা হয় ভিআইপিরা চলে এসেছে। আর এটা শোনার পরে ফ্রন্টম্যান ভিআইপিদেরকে রিসিভ করার জন্য চলে যায়। আর এখানে আমরা দেখতে পারি ভিআইপিরা অনেক ধরনের মাস্ক পরে এখানে চলে এসেছে আর ফ্রন্টম্যান তাদের সবাইকে ওয়েলকাম করে বলে যে আমার আসল বস তো এই পর্যন্ত আসতে পারবে না, তবে আমি আপনাদের সমস্ত চাহিদা পূরণ করব, এটা আমি ওয়াদা দিয়ে বলতে পারি। এরপরে সমস্ত ভিআইপিদেরকে একটা রুমের মধ্যে নিয়ে আসা হয় যেখানে আমরা দেখতে পারি ভিআইপিদের সমস্ত দিক নজরে রেখে খুবই স্পেশাল খাতিরদারি করার জন্য এই রুমটা বানানো হয়েছিল। আর তখন এদিকে আমরা দেখতে পারি প্লেয়ার 069 যে কিনা আগের গেমেই তার ওয়াইফকে হারিয়েছে, সে প্রচণ্ড আপসেট হয়ে কান্নাকাটি শুরু করে আর তাদের সবাইকে বলা শুরু করে যে তোমরা যা করছো সেটা একেবারেই ঠিক না, আমাদেরকে আবারও ভোটিং করে এই গেম থেকে চলে যাওয়া উচিত। তবে তার উপরে সাংহু প্রচণ্ড রাগ করে তাকেই গিয়ে পেটানো শুরু করে। সে বলে যে আমরা এত কষ্ট করে এই পর্যন্ত এসেছি, যদি এখন আমরা আবারও ভোটিং করে চলে যাই তাহলে আমাদের সমস্ত স্যাক্রিফাইস এবং আমাদের সমস্ত পরিশ্রম মাটি হয়ে যাবে। এরপর রাতের বেলায় প্লেয়ার 69 ফাঁসি দিয়ে মরে যাওয়ার ট্রাই করে আর এগুলো যখন ভিআইপি দেখতে পারে তখন তারা মজা নেওয়া শুরু করে। তারা বলে যে তার উপরে অলরেডি আমি বাজি ধরেছিলাম যে সে বেশিক্ষণ টিকতে পারবে না। আর তখন এদিকে আমরা দেখতে পারি ডিটেকটিভ একটা ওয়ার্কারকে বেহুশ করে তার মুখোশটা পরে সে সোজা ভিআইপিদের রুমের মধ্যে চলে আসে আর এখানে থেকে সে ভিআইপিদেরকে অবজার্ভ করা শুরু করে। আর তখন এদিকে গার্ডরা এসে প্লেয়ার 069 এর ডেড বডিটা এখান থেকে নিয়ে যায় আর পুরস্কারের অ্যামাউন্টটাও আরও বেশি ইনক্রিজ হয়ে যায়। আর এখন আমরা দেখতে পারি শুধুমাত্র এখানে 16 জন প্লেয়ারই ছিল। আর এরপরে পরবর্তী গেমের জন্য প্রিপারেশন নিয়ে নেওয়া হয়। আমরা দেখতে পারি ভিআইপিদেরকে ফ্রন্টম্যান একটু স্পেশাল ট্রিটমেন্ট দিচ্ছিল, কারণ এই ভিআইপিরা ছিল পৃথিবীর বড় বড় কোটিপতিরা।
এখানে সে ভিআইপিদেরকে একটা মিনিশিয়াল ব্রিজ দেখায়, যেটাই কিনা ছিল পরবর্তী গেমের কনসেপ্ট। এরপরে সবগুলো প্লেয়ারকে একটা রুমের মধ্যে নিয়ে যাওয়া হয়, যেখানে তাদের সামনে 16টা কোড দেয়া ছিল। তাদের সবাইকে একটা একটা করে কোড পড়ে ফেলতে বলা হয়। আসলে তাদের বলা হয় এই কোডগুলো এই জন্য পড়তে হবে কারণ পরবর্তী যেই গেমটা হতে যাচ্ছে সেটা নিউমেরিক ওয়ার্ডারে হবে। এখন সবাই অনেকক্ষণ ধরে চিন্তাভাবনা করে বিভিন্ন নাম্বারের কোড নিয়ে নেয়, আর গিহুনও অনেকক্ষণ ধরে চিন্তাভাবনা করে ফাইনালি 1 নাম্বারের কোডটা নিয়ে নেয়, কারণ এটার সাথে সেই বৃদ্ধর স্মৃতি জড়িত আছে। তবে তখনই একটা লোক এসে তাকে রিকোয়েস্ট করা শুরু করে যাতে করে সেই 1 নাম্বারের কোডটা তার 60 নাম্বারের কোডের সাথে রিপ্লেস করে। এই জন্য তার রিকোয়েস্টটাকে ফেলতে না পেরে গেহুন তার সাথে তার কোডটা এক্সচেঞ্জ করে নেয়। তো এরপরে যখন গেম শুরু হয়ে যায় তখন তাদেরকে সেই ব্রিজের উপরে নিয়ে আসা হয়। আর এখানে গেমটা ছিল, এখানে 2 রকমের গ্লাস ছিল, একটা ছিল শক্ত গ্লাস আর একটা ছিল নরম গ্লাস। এখন তাদের সবাইকে এগুলো বাছাই করে শক্ত গ্লাসগুলোর উপরে পা দিয়ে দিয়ে এই ব্রিজটাকে ক্রস করতে হতো। আর যখনই গেমটা শুরু হয়ে যায় তখন আস্তে আস্তে করে তারা সবাই সামনের দিকে যাওয়া শুরু করে। এদিকে গেহুন, সাংহু এবং সিওকের নাম্বার ছিল সবার শেষের নাম্বারগুলো। এই জন্য যখন সামনের থেকে সবাই যাচ্ছিল তখন তারা এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝে যায় যে কোন গ্লাসগুলো শক্ত আর কোন গ্লাসগুলো নরম। অনেকেই সামনে গিয়ে ভুল গ্লাসে পাড়া দিয়ে মারা যায়, আর এতে করেও তারা এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। এদিকে ডাকসু একটু সামনে যাওয়ার পরে দাঁড়া হয়ে যায়। সে কোনোভাবেই আর সামনে যেতে চাইছিল না, এই জন্য সে অন্য সবাইকে সামনে যাওয়ার জন্য বলে। সে একটা লোককে ধাক্কা দিয়ে সামনে ফেলে দেয়, যে জন্য নরম গ্লাসে পড়ে সেই লোকটারও মৃত্যু হয়ে যায়। তবে তখন মিনু তার সামনে এসে বলে যে তুমি চাইলেও কোনোভাবে গেমটা উইন করতে পারবে না। এই জন্য সে তাকে জড়িয়ে ধরে সোজা সামনের গ্লাসে লাফ দেয়, আর সেই গ্লাসটা নরম হওয়ার জন্য তারা দুজন নিচে পড়ে তাদের দুজনেরই মৃত্যু হয়ে যায়। এখন লাস্টে শুধুমাত্র 4টা প্লেয়ারই ছিল, আর এখানে এমনও একটা প্লেয়ার ছিল যে কিনা 30 বছর ধরে গ্লাসের কাজ করছে। এই জন্য সে গ্লাসগুলোকে চেক করে করে আস্তে আস্তে করে সামনের দিকে এগোচ্ছিল, আর সঠিক গ্লাসে পা দিয়ে দিয়েই তারা সামনে যাচ্ছিল। আর তখন এদিকে আমরা দেখতে পারি একটা ভিআইপি ডিটেকটিভকে তার সঙ্গে করে নিয়ে যায়, আর তার সঙ্গে ইন্টিমেট হওয়ার ট্রাই করে। তবে ডিটেকটিভ তাকে আচ্ছা রকম ধোলাই করে তার একটা পিকচার ক্লিক করে তাকে সেখান থেকে ভাগিয়ে দেয়। আর এদিকে যেহেতু তারা গ্লাসগুলোকে চেক করে করে সামনের দিকে এগোচ্ছিল, এই জন্য ভিআইপিদের কাছে ব্যাপারটা হজম হচ্ছিল না। এই জন্য ভিআইপিদের বলাতে ফ্রন্টম্যান এই ব্রিজের লাইটটাকে বন্ধ করে দেয়, আর এই জন্য তারা গ্লাসগুলোকেও চেক করতে পারছিল না, আর তারা সামনের দিকেও এগোতে পারছিল না। এই জন্য তারা সবাই একটা জায়গায় দাঁড়িয়েছিল। তবে যেহেতু আস্তে আস্তে সময়টা শেষ হয়ে যাচ্ছিল, এই জন্য সাঙ্গু সেই লোকটাকে সামনে ধাক্কা দিয়ে দেয়, যে জন্য নরম গ্লাসে পড়ার জন্য সেই লোকটার নিচে পড়ে মৃত্যু হয়ে যায়। আর এটা দেখার পরে গেহু আর সিও প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর গেহু তো এটা বিশ্বাসই করতে পারছিল না যে তার বন্ধু সাঙ্গু এত ভয়ঙ্কর একটা কাজও করতে পারে। এখন কোনো রকমে গ্লাস চিহ্নিত করে তারা এই ব্রিজটাকে ক্রস তো করে ফেলে, তবে তারা ক্রস করার পরে এই ব্রিজটাকে ব্লাস্ট করিয়ে দেওয়া হয়, যেই জন্য তারা সবাই একটু আহত হয়ে যায়। আর অন্যদিকে ডিটেকটিভ জানতে পারে সেই ভিআইপির উপরে কেউ একজন অ্যাটাক করেছিল। এই জন্য সেই ডিটেকটিভকে ধরার জন্য সমস্ত রকম ট্রাই করা শুরু করে, সমস্ত জায়গায় সে খবরটাকে ছড়িয়ে দেয়। তবে তখন সে জানতে পারে সেই ডিটেকটিভ একটা ভিআইপি রাস্তা দিয়ে এখান থেকে পালিয়ে গেছে। আর পরের সিনে আমরা দেখতে পারি ডিটেকটিভ স্কুইড গেমের এই আইল্যান্ড থেকে অনেকটা দূরে চলে এসেছিল, আর ডিটেকটিভকে খোঁজার জন্য ফ্রন্টম্যান তার সমস্ত বাহিনী নিয়ে সমুদ্রের মধ্যে নেমে গিয়েছে। এরপরে বেঁচে থাকা তারা 3 জনই যখন হলের মধ্যে চলে আসে তখন গেহুন সাঙ্গুর সাথে ঝগড়া করা শুরু করে। সে তাকে জিজ্ঞেস করে যে তুমি কি করে একটা প্লেয়ারকে মারতে পারলে, একটা মানুষকে তুমি কি করে মারতে পারলে, যদি তার জায়গায় আমি থাকতাম তাহলে কি তুমি আমাকেও মেরে ফেলতে। তখন সাঙ্গুর মাথা গরম হয়ে যায়, এই জন্য সে তাকে বলে যে তুমি পাগল হয়ে গেছো। তবে তাদের দুজনের মধ্যে ঝগড়ার পরিমাণ এত বেশি বেড়ে যায় যে তারা দুজন একে অন্যের উপরে রাগই করে ফেলে। তবে তখনই এখানে কয়েকটা গার্ড চলে আসে, আর তারা তাদের জন্য নতুন কাপড় চোপড়ও নিয়ে এসেছিল। তারা তাদেরকে বলে যে তোমাদেরকে লাস্ট গেমের আগে একটা প্রেজেন্ট দেয়া হবে, সো তোমরা দ্রুত কাপড় চোপড় পরে রেডি হয়ে নাও, কারণ এইটা তোমাদের জন্য খুবই স্পেশাল হতে যাচ্ছে। আর তখন এদিকে আমরা দেখতে পারি ডিটেকটিভ কোনো রকমের সমুদ্রের পাড়ে এসে তার হায়ার অথরিটিকে কল দিয়ে সমস্ত ব্যাপারটা বলে দেয়। সে এখানে কি কি দেখেছে আর এই গেমের মধ্যে কি কি হচ্ছে সেই সমস্ত ব্যাপারগুলো ডিটেইলি তাকে বলা শুরু করে। তবে তখনই নেটওয়ার্কের জন্য মাঝখানেই তার কলটা কেটে যায়, আর সে পুরো কথাটা শেষ করতে পারে না। আর যেহেতু ফ্রন্টম্যানও তাকে খুঁজছিল, এই জন্য সে লোকজন নিয়ে তাকে খুঁজে বেরও করে ফেলে। তবে তখনই ডিটেকটিভ তাকে গান পয়েন্টে নিয়ে শুটই করে দেয়, কিন্তু ফ্রন্টম্যান তাকে শুট করার অর্ডার তার লোকজনকে দেয় না। আর এরপরে ডিটেকটিভ তাকে তার মাস্কটাকে সরানোর জন্য বলে, আর যখনই ফ্রন্টম্যান তার মাস্কটাকে সরায় তখন ডিটেকটিভ পুরোপুরি শকড হয়ে যায়। সে দেখতে পারে এইটাই হচ্ছে গিয়ে তার সেই ভাই, যে কিনা 3-4 বছর আগে হারিয়ে গিয়েছিল। এরপরে ফ্রন্টম্যান ডিটেকটিভকে তার কাছে আসার জন্য বলে, তবে সে কোনোভাবেই কাছে আসতে চাইছিল না। এই জন্য ফ্রন্টম্যান বাধ্য হয়েই তাকে শুট করে মেরে ফেলে। আর তখন এদিকে আমরা দেখতে পারি নতুন কাপড় পরে প্লেয়াররা রেডি হচ্ছিল, আর তখন সেবিওকোর বাথরুমে গিয়ে রেডি হওয়ার ট্রাই করছিল। তবে আমরা দেখতে পারি সেবিউকের পেটের মধ্যে একটা বিশাল বড় গ্লাসের টুকরো ঢুকে গিয়েছিল, যেটা কিনা ব্রিজটা ব্লাস্ট হওয়ার জন্য তার পেটের মধ্যে ঢুকেছিল। এরপরে সেই গ্লাসটা বের করে নিজের একটু ড্রেসিং করে সে নিজেও রেডি হয়ে যায়।
এরপরে তাদের তিনজনকে ডিনার রুমের মধ্যে নিয়ে আসা হয়, আর এইটাই ছিল তাদের জন্য স্পেশাল প্রেজেন্ট। এখন ডিনার করার পরেই তাদেরকে পরবর্তী গেমের মধ্যে নিয়ে যাওয়া হয়, আর এখানে তাদের সবাইকে একটা করে ছুরি দেওয়া হয়। আর গেমের নিয়ম ছিল এই ছুরি দিয়ে তাদেরকে যেই কোনো একজনকে মারতে হবে। যদিও প্রথমে তারা সবাই আলাদা আলাদা বসেছিল, তবে এরপরে গেহুন সেবিয়কের কাছে এসে বসে, আর এরপর সে তাকে বলে যে আমাদের দুজনের একসাথেই থাকা উচিত, কারণ সাংহু তো পাগলই হয়ে গেছে। এখন গেহুন দেখতে পারে সাংহু ঘুমিয়ে গেছে, এই জন্য সে তাকে মারার জন্য যাওয়ার ট্রাই করে। তবে তখন সেবিয়ক তাকে বলে যে তোমার এমনটা করা কোনোভাবেই উচিত হবে না, কারণ তুমি হচ্ছে একজন ভালো মানুষ আর তুমি কোনোদিনও এমনটা করবেও না। তবে তখন আমরা দেখতে পারি সেই ব্যথার জন্য আস্তে আস্তে করে সেবিয়কের অবস্থা খারাপ হওয়া শুরু হয়ে যায়। সে আস্তে আস্তে করে মৃত্যুর দ্বার প্রান্তে চলে যাচ্ছিল। এই জন্য জেউন দৌড়ে গিয়ে গার্ডদের কাছে সাহায্য চাওয়া শুরু করে, যাতে করে তাকে কোনো চিকিৎসা দেওয়া হয়। তবে আমরা দেখতে পারি গার্ডরা এখানে একটা কফিন নিয়ে আসে। এইটা দেখার পরে তো জেউকে একটু বেশি শক্ট হয়ে যায়। তবে তখন সে দেখতে পারে সাংহু আসলে সিওকে মেরেই ফেলেছে। আর এইটা দেখার পরে গেহুকের মাথা এতটাই গরম হয়ে যায় যে সে সাংহুকে মারার জন্য পাগলের মতো যাওয়া শুরু করে। তবে গার্ড তাদের দুজনকেই সেখানে থামিয়ে দেয়। আর তখন এদিকে আমরা দেখতে পারি যখন ফর্ডম্যান নিজের চিকিৎসা করছিল, তখন তার ভাইয়ের কিছু স্মৃতি তার মাথায় চলে আসে। তো এরপর আমরা দেখতে পারি ফাইনাল গেমের জন্য তাদের দুজনকে নিয়ে আসা হয় প্লেগ্রাউন্ডের মধ্যে। এখানে তাদের দুজনের একে অন্যের সাথে গেম খেলতে হবে। আসলে এই গেমটার নাম ছিল স্কুইড গেম। আর এখানে আমরা দেখতে পারি ফ্রন্টম্যান ভিআইপিদেরকে এক্সপ্লেন করে বলে যে স্কুইড গেমটা আসলে কি। সে বলে যে এই গেমটা কোরিয়াতে অনেক আগে খেলা হতো। তো এরপরে গেমটা শুরু হয়ে যায়, আর আমরা দেখতে পারি গেহুন চুজ করে অফেন্সিভ হওয়া আর সাংহু চুজ করে ডিফেন্সিভ হওয়া। আসলে এখানে গেমের নিয়মটা খুবই সিম্পল ছিল। এটা হচ্ছে গেহুনকে যেই কোনো ওয়েতে গেমের শেষ পর্যন্ত যেতে হতো, আর যদি মাঝখানে সাংহু তাকে আটকে দিত তাহলে সে উইন হয়ে যেত। তবে গেমটা শুরু করার আগে গেহুন সাংহুকে জিজ্ঞেস করে যে তুমি সেবিওকে কেন খুন করেছো। তবে তখন সে তাকে বলে যে যদি আমি তাকে না মারতাম তাহলে একটু পরে তার এমনিতেই মৃত্যু হয়ে যেত, আর তাছাড়া আমি তাকে এই জন্য মেরেছি যাতে করে আমার তোমাকে মারতে না হয়। তবে আমরা দেখতে পারি গেহুন এই কোনো কথাই শুনতে চাইছিল না, সে তার উপরে প্রচণ্ড রাগ হয়েছিল। এরপর যখনই গেমটা শুরু হয়ে যায় তখন আমরা দেখতে পারি গেহুন আস্তে আস্তে সামনের দিকে যাওয়া শুরু করে। সে প্রায় অর্ধেকটা রাস্তায় পার করে ফেলে। তবে এরপরে যখন সাংহু তাকে আটকানোর ট্রাই করে তখন গেহুন তাকে ফাঁকি দিয়ে সামনের দিকে যাওয়া শুরু করে। তবে এরপরে তাদের দুজনের মধ্যে শুরু হয়ে যায় একটা ভয়ঙ্কর রকমের মারামারি। এই মারামারি এতটাই ব্রুটাল ছিল যে এখানে গেহুন তো সাংহুকে আচ্ছা রকম ধোলাই করে, কিন্তু সে নিজেও অনেক বেশি আহত হয়ে যায়। এখন যখনই গেহুন গেমটাকে শেষ করতে যাচ্ছিল তখন আমরা দেখতে পারি সাংহু মাটিতে পড়েছিল আর একটা গার্ড এসে তাকে শুট করতে যাচ্ছিল। তবে তখনই সাংহু আর সামনে যায় না, সে সেখানে দাঁড়া হয়ে যায়। সে সোজা চলে আসে সেই গার্ডের কাছে আর সে বলে যে আমি গেমটা শেষ করব না, সো তুমি সাংহুকেও শুট করে মারতে পারবে না। তবে এইটা শোনার পরে যত ভিআইপিরা ছিল তারা সবাই পুরোপুরি শকড হয়ে যায়, কারণ তারা কেউ এটা বিশ্বাসই করতে পারছিল না যে কেউ এতগুলো টাকা কেউ না করতে পারে। আসলে যেহেতু এখন পর্যন্ত এখানের ভোটিং সিস্টেমটা অ্যাক্টিভ ছিল, এই জন্য যদি তারা দুজনেই একদিকে ভোট দিত তাহলে তারা চাইলেই এখান থেকে বেরিয়ে যেতে পারত। এই জন্য সে বারবার করে তাকে বলে তার সঙ্গে বাইরে যাওয়ার জন্য। তবে সাংহু তাকে এটা ক্লিয়ার করে বলে দেয় যে আমাদের ছোটবেলার দিনগুলোই অনেকটা ভালো ছিল, যেটা আমরা চাইলেও আর কোনোদিনও ফেরত আনতে পারবো না। এই জন্য সে প্রচণ্ড ইমোশনাল হয়ে নিজেই আত্মহত্যা করে ফেলে। তবে আত্মহত্যা করার আগে সে গেহুকে এটা বলে যায় যাতে করে সে তার মায়ের একটু খেয়াল রাখে, আর এইটা বলেই তার সেখানে মৃত্যু হয়ে যায়। যার মানে এখন গেহুন গেমটা উইন করে ফেলেছে, মানে সে হয়ে গেছে স্কুইড গেমের উইনার, আর এখন সে পাবে 45 বিলিয়ন ইয়ান। এখন গেম শেষ হওয়ার পরে ফ্রন্টম্যান গেহুনকে নিয়ে গাড়ি দিয়ে চলে আসে একটা জায়গায় রেখে দেওয়ার জন্য। তবে যাওয়ার সময় ফ্রন্টম্যানকে সে জিজ্ঞেস করে যে তোমরা মানুষদের সাথে এই কাজগুলো কেন করো। তখন সে বলে যে এটা হচ্ছে কি আমাদের জন্য একটা জুয়া। আর সে একটা এক্সাম্পল দিয়েও বলে যে যেমন তুমি ঘোড়ার উপরে বাজি লাগাতে, তেমন করেই এই সমস্ত মানুষগুলো, মানে সমস্ত গরিব মানুষরা হচ্ছে তাদের জন্য এক একটা ঘোড়া। এখন এটা শোনার পরে গেহুনের মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। তবে যতক্ষণে সে ফ্রন্টম্যানকে কিছু একটা করতে যেত তার আগে এখানে গ্যাস ছেড়ে দেওয়া হয়, যে জন্য গেহুন সেখানেই বেহুশ হয়ে যায়। আর এরপরে তাকে একটা এটিএম কার্ড দিয়ে সোজা মেইন রোডের মাঝখানেই ফেলে দিয়ে চলে যাওয়া হয়। আর যখন গেহুন গিয়ে এটিএমে চেক করে তখন সে দেখতে পারে তার কাছে 45 বিলিয়ন ইয়ান আছে। এখান থেকে সে 10,000 ইয়ন বের করে বাসার দিকে যাওয়া শুরু করে। তবে ঘরে যাওয়ার আগে গেহুনের দেখা হয়ে যায় সাংগুর মায়ের সাথে। আর সাংগুর মা তার এরকম আহত অবস্থা দেখার পরে সে তাকে নিয়ে প্রচণ্ড টেনশন করা শুরু করে। সে বলে যে তোমার মাকেও অনেকদিন ধরে দেখছি না, সে না মার্কেটে আসছে, তাকে কল দিলে পাওয়া যাচ্ছে না, তার বাসায় গিয়েও তাকে আমি খুঁজে পাইনি, তোমার মায়ের কিছু হয়ে গেল কিনা সেটা আমি বুঝতেই পারছি না। আর এরপর সে সাংগু সম্পর্কেও তার কাছে জিজ্ঞেস করে। সে বলে যে সাংগু অনেকদিন ধরেই আমাকে কল দিচ্ছে না, তার কোনো খোঁজখবর কি তোমার কাছে আছে? তবে এগুলো শোনার পরে গেহুন তাকে কোনো অ্যান্সার না দিয়ে চুপচাপ সেখান থেকে বেরিয়ে চলে যায়। এরপরে যখনই গেহুন তার ঘরের মধ্যে যায় তখন সে দেখতে পারে তার মায়ের ডেড বডি সেখানে পড়ে আছে। আসলে তার মায়ের সেই রোগটার জন্যই মৃত্যু হয়ে গেছে। আর এই অবস্থা দেখার পরে গেহুন প্রচণ্ড রকম করে কান্না করা শুরু করে। সে তার মায়ের এই অবস্থা কোনোভাবেই মেনে নিতে পারছিল না।
তো এরপরে গল্প চলে আসে 1 বছর সামনে। আমরা দেখতে পারি এখন গেহুন মেট্রো দিয়ে চলাফেরা করছিল। আসলে গেহুনকে দেখে আমাদের মনে হচ্ছিল সে এখন পর্যন্ত একজন ব্রোক পার্সনের মতোই চলাফেরা করছে। আর এই বিগত একটা বছরে সে তার 45 বিলিয়ন ইয়ন থেকে একটা ইয়নও খরচ করেনি। এই জন্য ব্যাংকের ম্যানেজার তাকে ডেকে পাঠায়, আর সেও তাকে সেই একই কথাটা বলে যে বিগত একটা বছর যাবৎ আপনি এতগুলো টাকা থেকে একটা টাকা খরচ করেননি। সো এই জন্য সে তাকে কিছু অফার দেওয়ার ট্রাই করে, সে তাকে কিছু VIP অফার দেওয়ার ট্রাই করে। এখন এটা শোনার পরে গেহুন তার দিকে এক নজর তাকায়, আর এরপর তার কাছে সে 10,000 ইয়ন হাওলাত চায়। আর এটা শোনার পরে ম্যানেজারও পুরোপুরি শক্ট হয়ে যায়, কারণ যার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে 45 বিলিয়ন ইয়ান আছে সে আরেকজনের কাছে 10,000 ইয়ন হাওলাত চাইছে। তো এখান থেকে বের হয়ে গেহুন একটা বিয়ার নিয়ে রাস্তার পাশে বসে খাওয়া শুরু করে। তবে তখন একটা মহিলা তার কাছে এসে কিছু ফুল বিক্রি করার ট্রাই করে। গেহুন তাকে কিছু টাকা দিয়েও দেয়, তবে এই মহিলা তার কাছে একটা ফুল দিয়ে সেখান থেকে চলে যায়। আর যখন সেই ফুলটাকে ভালো করে চেক করে তখন সেখানে একটা কার্ড পেয়ে যায়, যেই কার্ডের মধ্যে তাকে স্কুইড গেমের একটা অ্যাড্রেস দেওয়া হয়েছিল। এরপরে গেহুন চলে যায় সেই স্কুইড গেমের অ্যাড্রেসে। তবে যখনই গেহুন সেই অ্যাড্রেসে গিয়ে পৌঁছায় তখন সে দেখতে পারে এটা হচ্ছে একটা বিল্ডিংয়ের অ্যাড্রেস। আর যখনই সে এটার মধ্যে যায় তখন এখানে আমাদের সামনে রিভিল হয় আসল কাহিনীটা। আসলে মধ্যে গিয়ে সে দেখতে পারে প্লেয়ার 001, মানে সেই ওল্ড ম্যানকে। আর এই ওল্ড ম্যানকে দেখার পরে সে পুরোপুরি শক্ট হয়ে যায় আর তার কাছে সমস্ত ঘটনাটা জিজ্ঞেস করা শুরু করে। তবে তখন এই ওল্ড ম্যান তাকে বলে যে বাইরে একটা নেশাখোর বসে আছে, এই নেশাখোরটা অনেকক্ষণ ধরেই এখানে বসে আছে। আর এরপর সে তার সাথে একটা বাজি ধরতে চায়। সে বলে যে যদি এই নেশাখোরকে 12টার আগে এসে কেউ সাহায্য করে তাহলে তুমি উইন করবে, আর যদি 12টার পরেও কেউ না আসে তাহলে আমি উইন করব। গেহুন এটার জন্য রাজিও হয়ে যায়। তবে সেই ওল্ডম্যানের উপরে প্রচণ্ড রাগ করেছিল। সে তাকে প্রচণ্ড রাগের মাথায় জিজ্ঞেস করে যে তোমার আসল পরিচয়টা আসলে কি, তুমি এই সমস্ত নাটকগুলো কেন করেছো, আর আমাকেই কেন বা তুমি মিথ্যা কথা বলেছো। আর এরপরে গেহুন তাকে বলে যে হয়তোবা তুমি তোমার নামটাও মিথ্যা বলেছো, তোমার আসল নাম কি সেটা আমাকে বলো। তবে তখন এই বৃদ্ধ তাকে বলে যে কোনো কিছুই মিথ্যা ছিল না, না আমার নাম, না আমার টিউমার, না অন্য কিছু, সমস্ত কিছুই ছিল সত্যি ঘটনা। আসলে গরিবদের মতো বড় লোকরাও তাদের জীবন নিয়ে টেনশনের মধ্যে থাকে। গরিবরা সবসময় টাকা নিয়ে টেনশন করে, আর বড় লোকরা নিজেদের লাইফে প্রচণ্ড বোর হয়ে যায়। তারা এই চিন্তা করতে থাকে যে এতগুলো টাকা দিয়ে তারা আসলে করবেটা কি। এই জন্যই এই বৃদ্ধ আর তার বড়লোক বন্ধুরা এই ব্যাপারগুলো নিয়ে সবসময় চিন্তিত থাকতো, আর তারা সবসময় বোর ফিল করতো। এই জন্যই তারা একটা গেমের আবিষ্কার করে যেটার নামই হচ্ছে স্কুইড গেম, যেখানে গরিবরা টাকার জন্য এসে নিজেদের জীবন দিয়ে লড়তো আর বড় লোকরা এটা দেখে দেখে মজা করত। এরপরে গেহুন সেই নেশাখোরের দিকে তাকিয়েছিল, যেই নেশাখোরকে সাহায্য করতে কেউ আসছিল না। তবে একটু পরে একটা মহিলা আসে, তবে সে তাকে সাহায্য না করেই সেখান থেকে চলে যায়। আর গেহুন এই ব্যাপারটা নিয়ে চিন্তা করা শুরু করে যে আসলে এই নেশাখোর একটু পরেই মারা যাবে, কিন্তু তাকে কেউ সাহায্য করতে আসছে না। আসলে পৃথিবী কি এতটাই স্বার্থপর হয়ে গেছে। আর যখন প্রায় একেবারে 12টা বেজেই গিয়েছিল তখন গেহুন একেবারে আপসেট হয়ে যায়, কারণ সে এটা চিন্তা করছিল যে দুনিয়াতে হয়তো মনুষ্যত্ব বলতে কিছুই নেই। তবে তখনই তার আশা আবারও ফেরত দিয়ে সেই মহিলাটা চলে আসে, যেই মহিলা একটু আগে তার সঙ্গে মিট করে গিয়েছিল। এইবার সে পুলিশের সাহায্য নিয়ে এখানে আসে। আর এইটা দেখার পরে গেহুন একটু বেশি হ্যাপি হয়ে যায়, কারণ সে চিন্তা করে যে এখনও দুনিয়াতে ভালো মানুষ জীবিত আছে, এখনও দুনিয়াতে মানুষ মানুষের সাহায্য করে। এই জন্য সেই বৃদ্ধ লোকটাকে বলে যে দেখেছো তুমি হেরে গেছো, আসলে দুনিয়ার সমস্ত মানুষ একরকম না। তবে এতক্ষণ এই বৃদ্ধর মৃত্যু হয়ে গিয়েছিল, আর সে তার জীবনের শেষ মুহূর্তগুলো গেহুনের সামনে কাটানোর জন্যই তাকে এখানে নিয়ে এসেছিল। আসলে সেই খেলার মধ্যে ওল্ডম্যান গেহুনের কোম্পানি অনেক বেশি পছন্দ করেছিল, এই জন্যই সে তাকে মৃত্যুর আগে এখানে নিয়ে এসেছিল। আর তাছাড়া তারা 1 বছর ধরে গেহুনের উপরে নজরদারিও করছিল, আর তারা এই ব্যাপারটা নোটিস করছিল যে গেহুন 1 বছর ধরে তার টাকার মধ্যে হাতই দেয়নি। তবে গেহুন প্রচণ্ড আপসেট হয়ে বিদ্যুৎ লাশের সামনে শেষে বলে যায় যে যেই মনুষ্যত্বটা আমি মাত্র দেখলাম সেটা তুমি দেখতেই পারলে না, আর তুমি এখান থেকে চলে গেলে। আর এরপরে যখনই গেহুন এখান থেকে বেরিয়ে চলে যায় তখন এখানে ফ্রন্টম্যান চলে আসে, আর সে ওল্ডম্যানের চোখগুলোকে বন্ধ করে দেয়। আর তখন এখানে আমরা আরও একটা ফ্ল্যাশব্যাক দেখতে পারি। আমরা দেখতে পারি ওল্ডম্যানই ছিল সেই বস যে কিনা ভিআইপিদের সঙ্গে মিট করতে না করে দিয়েছিল, কারণ সে গেম দেখার চাইতে খেলতে পছন্দ করত। আর এরপর আমরা দেখতে পারি গেহুন সোজা চলে আসে একটা বারবার শপে। এখানে সে নতুন একটা হেয়ার কাট দেয়, আর তার চুলগুলোকে সে পুরোপুরি লাল করে ফেলে। এরপর সে সিওকের ভাইকে আনার জন্য অরফানেজে চলে যায়, আর এখান থেকে সে তার ভাইকে নিয়েও আসে। সে বলে যে সে হচ্ছে সিওকের খুবই ভালো একজন ফ্রেন্ড। এরপর সে সোজা তাকে সাঙ্গুকের মায়ের কাছে নিয়ে যায়, আর তাকে ফুল ব্যাগ ভর্তি করে টাকা দিয়ে যায়। এখন এই সমস্ত কাজগুলো করার পরে যখন গেহুক তার মেয়ের সঙ্গে মিট করার জন্য যাচ্ছিল তখনই মেট্রো স্টেশনে সে সেই সেলসম্যানকে দেখতে পারে যে কিনা অন্য একটা লোকের সাথে সেই সেম ফ্লিপ গেমটাকে খেলছিল। যখন গেহুন দৌড়ে তাকে থামানোর জন্য সেখানে যায় ততক্ষণে সেলসম্যান তো এখান থেকে চলে গিয়েছে। তবে গেহুন সেই লোকটার থেকে সেই স্কুইড গেমের কার্ডটা ছিনিয়ে নিয়ে নেয়, আর এরপর সে তাকে রাগারাগি করে বলে যে যত যা কিছুই হয়ে যাক তুমি কোনোদিনও সেখানে যাবে না। এরপরে যখনই গেহুন প্লেনের দিকে যাচ্ছিল তখন সে স্কুইড গেমে সেই নাম্বারে কল দেয়, তবে তখন কলটা রিসিভ করে ফ্রন্টম্যান।
আর ফ্রন্টম্যান গেহুনকে চিনেও ফেলে। এই জন্য সে তাকে থ্রেট করে বলে যে যদি তোমার জানটা তুমি ভালোবাসো তাহলে এই সমস্ত ব্যাপার থেকে তুমি দূরে থাকার ট্রাই করো। তবে আমরা দেখতে পারি তখনই সে উল্টো দিকে ঘুরে যায়, মানে এখন সে তার মেয়ের কাছে না গিয়ে সে সোজা স্কুইড গেমকে ফলো করার সিদ্ধান্ত নেয়। আর এমন একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো সিরিজটা এখানেই শেষ হয়ে যায়। সো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।